আসসালামু আলাইকুম। ব্যাংকার সিলেকশন গাইডের কেরিয়ার লাইফ প্রবলেমে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আমি আজকে চেষ্টা করব ব্যাংকের রিটেন নিয়ে কিছু আলোচনা করার জন্য। যদি আজকে আমার সাথে স্পেশাল কোনো বিশেষজ্ঞ নেই, আমি একাই চেষ্টা করব কিছু বিষয়ে আলোচনা করার জন্য। সেটা হবে আসলে জনতা ব্যাংকের রিটেন পরীক্ষা নিয়ে। যেহেতু অনেকেরই এটাই শেষ পরীক্ষা। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা কমেন্টসে জানাবেন। আশা করি শুনতে পাচ্ছেন। আমি চেষ্টা করব আমার যে নতুন বইটা বের হয়েছে রিটেন গাইডলাইন্স, তো ওটা থেকেই কিছু আলোচনা করার জন্য। তো অনেকেই বলে থাকে যে বইটা কীভাবে পড়ব, কীভাবে পড়লে ভালো হবে। আমি সেটাই আজকে দেখানোর চেষ্টা করব কীভাবে বইটা পড়া শুরু করবো বা কীভাবে পড়লে ভালো হবে। চলুন আমরা স্ক্রিনে দেখে নেই কী কী টপিক নিয়ে আমরা আলোচনা করতে পারি বা কী কী টপিক নিয়ে আমরা আলোচনায় যাবো। ভিডিওটা দেখে নিই। একটু সময় নিচ্ছি। হ্যাঁ, চলে আসছে রিটেন গাইডলাইন্স ইন্ডেক্সে যা রয়েছে তার মধ্যে আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। আশা করি আপনাদের উপকারে আসবে। সাউন্ডে কোনো প্রবলেম? হ্যাঁ, আশা করি এবার শুনতে পাচ্ছেন। সাউন্ডে একটু প্রবলেম দিচ্ছিল। আমরা যা নিয়ে আলোচনা করব তা হলো ফোকাস রাইটিং, ট্রান্সলেশন, লেটার ফরম্যাট, অ্যাপ্লিকেশন ফরম্যাট, তারপরে শর্ট নোট বা প্যারাগ্রাফ অনেক সময় আসে, অনেক সময় আসে না। কম্প্রিহেনশন প্রায় অধিকাংশ সময় আসে। রিপোর্ট রাইটিং মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে আসে না। প্রতিবেদনটা আসলে লেটারের পরিবর্তে অনেক ক্ষেত্রে আসে। আর ম্যাথমেটিক্স তো বাধ্যতামূলক, অবশ্যই আসবে। আজকে চেষ্টা করব ম্যাথমেটিক্স ছাড়া বাকি পার্টগুলো নিয়ে কথা বলার জন্য, কারণ ম্যাথমেটিক্সের জন্য আমি সম্পূর্ণ একটা দিন রেখে দিয়েছি। আগামীকাল চেষ্টা করব শুধু ম্যাথমেটিক্স নিয়ে কথা বলার জন্য।
আগামীকাল চেষ্টা করব ম্যাথমেটিক্স নিয়ে কথা বলার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথে থাকুন। প্রথমে বলি ফোকাস রাইটিং নিয়ে। বইটিতে যে ফোকাস রাইটিং রয়েছে, বাংলাতে যে ফোকাস রাইটিংটা রয়েছে ঠিক ইংরেজিতে সেই ফোকাস রাইটিংটা রয়েছে। আবার ট্রান্সলেশনে গিয়ে এই ফোকাস রাইটিংগুলোকে আমি ফোকাস করার চেষ্টা করছি এই কারণে, খুব অল্প সময়ে প্রিপারেশন নেওয়া যায় যাতে, সেটাই মূল উদ্দেশ্য। আর একটা কাজে যাতে 3টা কাজই হয়ে যায়। যেমন আপনি যদি বইটা থেকে ট্রান্সলেশনটা প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার ফোকাস রাইটিং বাংলা এবং ফোকাস রাইটিং ইংলিশ দুটাই কমপ্লিট হয়ে যাবে। তো আমি প্রথমে বলবো, সর্বপ্রথমে পড়তে হবে বইটার অনুবাদ অংশ, মানে ট্রান্সলেশন অংশ। এই ট্রান্সলেশন অংশ পড়ার পর, এখন তো জনতা ব্যাংকের যেহেতু সময় নেই, খুবই অল্প সময়, এই অল্প সময়ে আসলে এত বড় বই পড়া সম্ভব না। 696 পেজের একটা বই পড়া সম্ভব না। তো সংক্ষেপে কিভাবে পড়তে পারবেন ওইটাই আমি জাস্ট আলোচনা করার চেষ্টা করব। আপনাদের কোনো কমেন্টস থাকলে সেটাও বলতে পারেন। আশা করি এখন সাউন্ড ক্লিয়ার হয়ে গেছে। আমি যেই সাউন্ডের যে সমস্যা ছিল ওটা করে দিয়েছি। DH শান্ত নামে একজন বলেছেন, জনতা অফিসার ক্যাশ নিয়ে কিছু বলবেন আপনার বই থেকে। আসলে এই উদ্দেশ্যেই আজকে লাইভে বসা। আমার পাশে কোনো বিশেষজ্ঞ নেই, ইনশাল্লাহ সামনে হয়তো থাকবে অন্যান্য লাইভ প্রোগ্রামগুলোতে। তো আমি জনতা ব্যাংকের এই ক্যাশ নিয়ে আলোচনা করার জন্যই বসেছি। তো এই বইটা যাদের কাছে আছে তারা আশা করি বুঝতে পারবেন, আর যাদের কাছে নেই তারা অন্য কারো কাছ থেকে সংগ্রহ করে দেখে নিতে পারেন। প্রথমে বললাম যে আমরা ট্রান্সলেশনে যাব, একদম বইটা পড়তে আমরা ট্রান্সলেশনে যাব। ট্রান্সলেশন অংশে চলে যাব। ট্রান্সলেশন অংশে ফোকাস রাইটিংগুলোই দেওয়া হয়েছে। ফোকাস রাইটিংগুলো দেওয়া হয়েছে এই কারণে যাতে একসাথে আপনার 3টা পার্ট কমপ্লিট হয়ে যায়। এমনি তো যে পড়লে যে আপনার ট্রান্সলেশন কমন হবে তেমন না। আসলে ট্রান্সলেশন করার কিছু নেই, ট্রান্সলেশন প্র্যাকটিস করা যায় বা বিভিন্ন ওয়ার্ড মিনিংটা পড়া যায়, এছাড়া আর কিছুই করার নেই ট্রান্সলেশনের ক্ষেত্রে। ট্রান্সলেশন কোন টপিক থেকে আসবে কেউ বলতে পারবে না, সাধারণত একদম রিসেন্ট টপিক থেকে ট্রান্সলেশন চলে আসে। আবার পুরাতন আমলের কোনো ঘটনা নিয়েও ট্রান্সলেশন তো তবে চেষ্টা করছি আসলে ট্রান্সলেশন পার্টে চলে যাওয়ার। একটু ওয়েট করবেন। তো
বইটা পড়ার জন্য প্রথমে আমি চলে যাচ্ছি ট্রান্সলেশন পার্টে। এই যে ট্রান্সলেশন, ট্রান্সলেশন পার্ট। আমরা ট্রান্সলেশন পার্টে চলে আসছি। আসলে এখানে বলা হয়েছে যে দৈনন্দিন জীবনে ব্যাংকের গুরুত্ব। এখন আপনি এখান থেকে যদি ট্রান্সলেশনের প্র্যাকটিসটা করেন, তাহলে পাশাপাশি দেয়া আছে ব্যাংক ইজ ক্লোজলি লিঙ্কড উইথ আওয়ার এভরি ডে লাইফস অ্যান্ড অ্যাক্টিভিটিস। তারপর সেন্টেন্সটা ঠিক কাছাকাছি একদম দেয়া আছে, একটা প্যারাতে দেওয়া আছে, পরের প্যারায় অনুবাদটা দেওয়া আছে। সেটা যদি আপনি পড়েন, আশা করি বুঝে যাবেন যে কিভাবে লেখা হয়েছে বা কি ধরনের লেখা হয়েছে। তো ট্রান্সলেশনটা শেষ করলে আপনার বাংলা ফোকাস রিডিং এবং ইংরেজি ফোকাস রিডিং শেষ হয়ে যাবে। তো শুরুটা করতে হবে আপনার বইটার ট্রান্সলেশন দিয়ে। তাহলে অল্প সময়ে আপনি 3টা পার্ট শেষ করে ফেললেন। 3টা পার্ট একসাথে শেষ হয়ে গেলে আমরা পরবর্তীতে বলবো যেই ইনফরমেশনগুলো দেয়া আছে, বইটাতে যে ইনফরমেশনগুলো দেয়া আছে ওগুলো পড়ে নেওয়ার জন্য। কারণ ইনফরমেশনগুলো একত্রে করে খুব সাজানোভাবে দেওয়া আছে, ওগুলো পড়ে নেবেন। আচ্ছা, এইভাবে ট্রান্সলেশনগুলো সাজানো আছে, যেগুলো আপনাদের ফোকাস রাইটিং বাংলা এবং ফোকাস রাইটিং ইংরেজি ক্যাপচার করবে। অনেকেই বলে থাকেন যে আসলে বইটাতে ফোকাস রাইটিং খুব ছোট আকারে দেওয়া আছে। আসলে মূল জিনিসটুকু নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আপনি ইচ্ছা করলে, আপনার যদি কোনো ডাটা মুক্ত করতে ইচ্ছা করে বা কোনো ডাটা অ্যাড করতে ইচ্ছা করে, আপনারা অ্যাড করে নিতে পারেন। তবে অনেক দুর্বল স্টুডেন্ট আছে যারা ফোকাস রাইটিংয়ে ডাটা তো দিতে পারেই না, বরং ফোকাস রাইটিংটা লিখে আসতে পারে না। তো জাস্ট ফরম্যাটটা দাঁড় করানো যে এই ফরম্যাটে লিখবেন ফোকাস রাইটিং। আর ফোকাস রাইটিং নিয়ে একটু বলতেই হয় যে অনেকেই প্রশ্ন করে যে আমি কি প্যারা আকারে লিখবো না হিন্টস আকারে লিখবো। তো আমি সাজেস্ট করি যে হিন্টস আকারে লেখার, কারণ প্যারা আকারে লিখতে গেলে যেই জিনিসটা আপনি সুবিধা পাবেন সেটা হলো যে আপনি ইচ্ছা মতো প্যারা দিতে পারতেছেন, কোনটা সুবিধা কোনটা অসুবিধা ওগুলো আর উল্লেখ করতে হচ্ছে না। তবে আপনি যদি হিন্টস আকারে লিখেন, মানে ভূমিকা, উপসংহার এগুলো যদি উল্লেখ করেন, সেই ক্ষেত্রে জিনিসটা ট্রেডিশনাল বা অন্যরকম হয়ে যাচ্ছে। যে একটা প্যারা আপনি লিখলেন কিন্তু একটি হিন্টসের আপনি মিসিং করে গেলেন, কিন্তু প্যারাতে ওই মিসিংটা বোঝা যায় না, কিন্তু হিন্টস আকারে লিখলে ওইটা বোঝা যায়। আর সাধারণত ফোকাস রাইটিংটা একটা টপিককে ফোকাস করে। সুতরাং আপনি আলোচনা করতেছেন শুধু ওই টপিকের উপরই, ওই টপিকের উপরই আলোচনা করতেছেন, ভিন্ন কোথাও দেওয়ার সুযোগ নাই। তো পরীক্ষার হলে এত সময়ও নাই যে আপনি বসে বসে হিন্টস চিন্তা করবেন যে কি হিন্টস দেওয়া যায়, হিন্টসগুলো চিন্তা করবেন। তবে হ্যাঁ, একটা ফরম্যাট তো আপনাকে চিন্তাই করতে হবে যে আমাকে প্রথমে তো একটা প্রিলি আলোচনা করতে হবে, যেটাকে বলে ভূমিকা। বাস্তবে আমি ভূমিকা লেখার পক্ষে না, কিন্তু ইনডাইরেক্টলি আপনার ভূমিকাটাই তো লিখতে হচ্ছে। যে সম্পূর্ণ যেই ফোকাস রাইটিংটা আপনি লিখতেছেন, যেমন ব্যাংকিং খাতে ঋণ খেলাপি সৃষ্টির কারণ, সেটা যদি লিখতে যান, তাহলে ব্যাংকিং খাতে সৃষ্টির কারণটা সামারি আকারে ছোট্ট করে যে কি ধরনের হচ্ছে, সম্পূর্ণটা আপনি কি চিন্তা করতেছেন, যে ওটা নিয়ে আপনি আলোচনা করলেন প্রথমে। তারপর কারণগুলো স্টেপ বাই স্টেপ বলে গেলেন। কারণগুলোতে বিভিন্ন কারণ থাকতে পারে।
ওগুলো আপনি বলতে পারেন যে নিচে কারণগুলো উল্লেখ করা হলো। সেক্ষেত্রে হয়তো 1-2 দিতে পারেন। 1-2 দেওয়াও ঠিক না, কারণ কারণের মধ্যে কোনটা 1 কোনটা 2 সেটা তো আসলে বলা সম্ভব না। আপনি 1 নম্বরে যে কারণটা দিলেন হয়তো পরীক্ষক সেই কারণটাকে 1 মনে করছেন না। মনে করছেন না যে এই টপিকটা আসলে কারণের মধ্যে প্রথমে আসা উচিত, বা 10 নম্বরে চলে গেছে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আপনার, বা কারণ চলে গেছে 10 নম্বরে, যেটা পরীক্ষকের কাছে খুব ভালো মনে হয়নি। পরীক্ষক মনে করতেছেন যে আসলে শিক্ষার্থী তো খুব বা চাকরি প্রার্থী তো খুব ভালোভাবে উপস্থাপন করতে পারেননি। তো সেক্ষেত্রে প্যারা আকারে লিখলে সুবিধা কি, যে আপনি পুরোটাকে প্রায়োরিটি দিচ্ছেন না, ঠিক নিজের মতো করে উপস্থাপন করে দিয়ে আসলেন। অনেকে বলে যে ডাটাগুলো কি করব, ডাটাগুলো কিভাবে লিখবো, যে রিটেন ডাটাগুলো কি বক্স আকারে লিখবো? ভাই আসলে এত সময় নেই যে পরীক্ষা হলে বসে স্কেল দিয়ে আপনি ডাটার জন্য মানে টেবিল তৈরি করবেন। আর সেটা আসলে এই 20 নাম্বারের ইয়ার জন্য প্রয়োজন নেই। যদি আপনি ইচ্ছা হয় কোনো রিটেন ডাটা লিখতে, তাহলে ব্যাখ্যা আকারে লিখে দিন। আবার যদি ভিন্নকাল ইউজ করার ইচ্ছা থাকে বা সময় থাকে, আপনি যদি ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে ভিন্নকাল ইউজ করতে পারেন, আপনার ডাটাটা যাতে দেখতে পায়, মানে ওটাই বেটার। কলম চেঞ্জ করতে পারেন, কিন্তু পেন্সিল নিয়ে স্কেল নিয়ে আপনি বসে বসে গড় অঙ্কন করবেন আর সময় চলে যাবে আপনার ফোকাস রেটিংয়ে। তো আপনি নাম্বার কত আর তুলতে পারবেন? পরে দেখা গেছে একজন টাচ করে আসলো, সম্পূর্ণ সুন্দরভাবে টাচ করে আসলো, ও পাইলো 14, আপনি হয়তো 16 পাইলেন, 2 নাম্বার এগিয়ে গেলেন। কিন্তু অন্য দিক দিয়ে যদি আপনি মিসিং করে যান কোনো একটা টপিক, তাহলে তো আপনার সর্বনাশ হয়ে যাবে। তো আমরা আবারও ফিরে যাই টপিকে, যে কি টপিক নিয়ে আমরা আলোচনা করতে চাই। এখানে সুন্দরভাবে বাংলায় বলা আছে যে বাংলা এবং ইংরেজি ফোকাস রাইটিং বা রচনা, বাংলা এবং ইংরেজি ফোকাস রচনা। আচ্ছা, রচনা এবং ফোকাস রাইটিং এর মধ্যে অনেকেই মানে বলে থাকে যে রচনা ফোকাস রাইটিং একই জিনিস, কাছাকাছি জিনিস আসলে। কেউ ইচ্ছা করলে রচনা প্যারা আকারে লিখতে পারে, নো প্রবলেম, এটা সমস্যার বিষয় না। আসলে বিষয় হলো ফোকাস রাইটিংটা একটা বিষয়কে ফোকাস করে, আর রচনাটা আসলে একটা সার্বিক বিষয়কে বিভিন্ন অ্যাঙ্গেলে তুলে ধরতে পারবে, বিভিন্ন অ্যাঙ্গেলে তুলে ধরার সুযোগ আছে। তারপর আমরা টপিকে চলে যাই। আচ্ছা, এখানেই দেওয়ার নিচে ছিল যে আসলে ফোকাস রাইটিং নিয়ে অনেক কথাই বলে ফেললাম। আজকে সার্বিক বিষয় নিয়ে কথা বলার কথা ছিল। পরবর্তীতে হয়তো চেষ্টা করব যে প্রতিটা চ্যাপ্টার নিয়ে কথা বলার। আসলে এত দীর্ঘ সময় লাইভও করা যায় না, আর লাইভ দীর্ঘ সময় হলে অনেকে বিরক্ত হয় যে এত কথা ভালো লাগে না। প্রতিটা চ্যাপ্টারের জন্য আসলে এক এক দিন লাইভ করা দরকার। একদিনেও শেষ করা সম্ভব না শুধু একটা চ্যাপ্টারকেই। তো আমরা পরবর্তীতে যাবো লেটার। লেটার বলতে আসলে অ্যাপ্লিকেশনটাও লেটারের মধ্যেই পড়ে, বিজনেস লেটার লেটারের মধ্যেই পড়ে। তারপরে লেটার টু দ্য এডিটর, সেটাও লেটারের মধ্যেই লেটার বলা যায় ওটাকে। তো এই পার্টে মূলত মুখস্থ করার কিছুই নেই, তবে হ্যাঁ ফরম্যাট মুখস্থ করার বিষয় আছে। ফরম্যাটটা আপনার জানা থাকতে হবে যে আমি কি কি লিখবো, কোথায় কি লিখবো। এই ফরম্যাটটা দাঁড় করে আসলেই আপনার নাম্বার পেয়ে যাবেন আপনি, মোটামুটি ভিতরে যদি সুন্দরভাবে একটু লিখতে পারেন। এখানে আসলে এত বড় করে একদম বিশাল আকৃতিতে লিখতে হবে এমন কোনো কিছুই না। তবে হ্যাঁ, কোনো তথ্য যেন উল্টাপাল্টা বা ভুল না দেওয়া হয়, ওটার দিকে খেয়াল রাখতে হবে অ্যাপ্লিকেশন পার্টে।
এখন আমরা চেষ্টা করব অ্যাপ্লিকেশন পার্টে চলে যাওয়ার। আচ্ছা, অ্যাপ্লিকেশন পার্টে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেটা আসলে বিগত প্রশ্ন সমাধান করলে আপনারা পেয়ে যাবেন। এই বই থেকে পড়তে হবে এমনটা মানে কোনো কথা নেই। এই যেমন ব্যক্তিগত পত্র, ব্যক্তিগত পত্র তো মানে সচরাচর পড়ে ক্লাস 9 থেকেই পড়া হয়েছে বা এর আগে থেকেও পড়া হয়েছে। ব্যক্তিগত পত্র এখানে কর্মক্ষেত্রে নৈতিকতার গুরুত্ব ব্যাখ্যা করে ছোট ভাইয়ের নিকট একটি পত্র লিখুন। এখন সেটা হতে পারে এই একটা বিষয়, যেই কোনো একটা বিষয় নিয়ে ছোট ভাইকে বা বন্ধুকে বা যে কাউকে চিঠি লিখতে বলতে পারে, কিন্তু প্রতিটা বিষয় তো আর মুখস্থ করা সম্ভব না। জাস্ট ফরম্যাটটা মুখস্থ করা, যে এই ফরম্যাটে আমি লিখে আসবো, যাই বলুক ফরম্যাটে, এই ফরম্যাটে আমি লিখে আসবো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নতুন প্রজন্মের ভূমিকা, সেটাও ছোট ভাইকে লিখতে পারবেন। জাস্ট মুক্তিযুদ্ধ সম্পর্কে একটু যে কি কাজে লাগে বা কি ধরনের উৎসাহ যোগায় মুক্তিযুদ্ধ আমাদেরকে, ওইটা নিয়ে উল্লেখ করেই হয়তো আপনি আপনার চিঠিটা লিখতে পারবেন। এখানে একটা প্রশ্ন থাকে যে আসলে লেটার এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে 2 পেজে লেখা যাবে কিনা। 1 পেজে লেখাই উত্তম, যতটুকু সম্ভব 1 পৃষ্ঠায় লেখা উত্তম। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে পৃষ্ঠা 2 পৃষ্ঠা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে পরিকল্পনাই করতে হবে যে আমি হাতের বাম পাশের পৃষ্ঠাটায় লিখবো, ডান পাশের পৃষ্ঠাটা চলে যাবে। তাহলে এই 2 পৃষ্ঠায় আপনি যেতে পারবেন, যাতে পরীক্ষকের যে এক্সামিনার যিনি আছেন, যিনি খাতা দেখবেন, উনি যাতে কোনো প্রকার বিরক্তি ফিল না করে, সেদিকে আপনাকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। যেমন হাতের লেখা আপনি যেন তেন লিখে দিয়ে চলে আসলেন, এসে মানে উনি বুঝলো না, ওতে উনি বিরক্ত হতে পারে, সম্পূর্ণ মার্কও হয়তো কেটে দিতে পারে যে হাতের লেখা কিছুই বুঝি না, এটা কি দিব। তো যতটুকু সম্ভব হাতের লেখাটাকে স্পষ্ট করা। অনেকের হাতের লেখা ভালো না, তারা হয়তো এটা নিয়ে খুব টেনশন করে। আসলে টেনশন করার কিছু নাই, আপনার হাতের লেখাটা বোঝা গেলেই হলো, মোটামুটি বোঝা গেলেই হলো। তবে হ্যাঁ, একদম আঁকা বাঁকা করে লিখে দিয়ে আসলাম, কিছুই বুঝলাম তা যেন না হয়। আচ্ছা, যে কথা বলতেছিলাম যে 2 পেজে লেখা যাবে কিনা, 2 পেজে লেখা যাবে, তবে ওইটা উত্তম না। উত্তম হলো এক মানে পৃষ্ঠায় লেখা, 1 পৃষ্ঠায় লেখাটাই উত্তম, 2 পৃষ্ঠায় লেখা উত্তম না। তবে অনেক ক্ষেত্রে বড় হয়ে যায়, তাই বলছিলাম যে বাম পাশের পৃষ্ঠায় লিখে ডান পাশের পৃষ্ঠায় চলে যাবেন। সেক্ষেত্রে এক্সামিনার যিনি আছেন, যিনি পরীক্ষার রিটেন স্ক্রিপ্টটা যিনি দেখবেন, উনি হয়তো বিরক্তি ফিল করবেন না এবং খুব স্বাচ্ছন্দ্যে হয়তো দেখতে পারবেন। এর কারণে বলা যে আসলে একদম একবারে খুলেই যাতে দেখে ফেলতে পারেন। এই হলো ব্যক্তিগত পত্র। তারপরে আসি ব্যবসায়িক পত্রে, যেটাকে আমরা বিজনেস লেটার বলি। আসলে বিজনেস লেটারটা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান, যেটা এটাই আসলে মূল বিজনেস লেটার। যেগুলো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো লেটার ইউজ করে, এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানকে আসলে ইউজ করে, সেটা এক নামে ব্যবসায়িক পত্র বলে। আনুষ্ঠানিক পত্র বলা হয় বা প্রাতিষ্ঠানিক পত্র বলা হয় এটাকে। প্রাতিষ্ঠানিক মানে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠান যখন পত্রটা আপনাকে হয়তো উপরে লিখে দিবে, বিজনেস লেটারই লিখে দিবে, কিন্তু যখন পত্রটা হবে পার্সন টু ইনস্টিটিউশন, মানে একজন ব্যক্তি থেকে যখন পত্রটা চলে যায় একটা প্রতিষ্ঠানে, তখন সেটা আসলে আর বিজনেস লেটার অ্যাপ্লিকেশন। কারণ যে কোনো ব্যক্তি পর্যায়ে যখন একটা প্রতিষ্ঠানকে চিঠি লিখে, ওটা আসলে আবেদনের মতো করে লিখে। তবে হ্যাঁ, যদি ওই ব্যক্তিটা যদি কোনো প্রতিষ্ঠানের
কোনো প্রতিষ্ঠানের পদে থাকে, হতে পারে উনি ওই প্রতিষ্ঠানের সিইও কিংবা প্রতিষ্ঠানের প্রধান। যখন সে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে লিখে তখন প্রতিষ্ঠানের প্যাডে লিখে, তো তখন প্যাডটা চলে আসে। আর যখন সে ব্যক্তিগতভাবে লিখে তখন আর প্যাড দেওয়ার দরকার নেই। প্যাড আসলে প্রতিষ্ঠানের প্যাড তো দেখে নিতে পারেন, যে কোনো প্রতিষ্ঠানের প্যাডই উপরে নাম থাকে, ঠিকানা থাকে, মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার থাকতে পারে, নাও থাকতে পারে, ওটা বাধ্যতামূলক না। তো এই বিজনেস লেটার নিয়ে কথা বলার কারণ হলো আসলে অনেকে এটা নিয়ে কনফিউজড হয়ে যায়, আমাকে ইনবক্সে অনেক নক করে, ভাই বিজনেস লেটারের ফরম্যাটটা কেমন হবে, বিজনেস লেটারের ফরম্যাট কেমন হবে। তো কেমন হবে বলতে আসলে প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান আসলে একটা রেফারেন্সেই কথা বলে, হয় একটা ফাইলের রেফারেন্স হতে পারে, ফাইলটা কোনো একটা পারপাজে খোলা, যেমন হতে পারে যে ঋণ মঞ্জুরি, ব্যাংক ঋণ মঞ্জুর করে, তো ঋণ মঞ্জুরির একটা ফাইল নিশ্চয়ই আছে ওই 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 প্রতিষ্ঠানে বা ওই আর্থিক প্রতিষ্ঠানে বা ওই ব্যাংকে। তো ওই ফাইল থেকে সে চিঠিটা লিখবে, ব্যবসায়িক পত্রটা বা বিজনেস লেটারটা ওই ওই ফাইল থেকে লিখবে। তো ফাইলটা রেফারেন্স, যাতে চিঠিটা আসলে ওই ফাইলে পত্রাংশে রাখা থাকে, পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য আসলে রেফারেন্স নাম্বারটা দেওয়া হয় বা স্মারক নাম্বারটা দেওয়া হয়, স্মারক নাম্বারটা দেওয়া হয়। আবার স্মারক নাম্বারে ওই ফাইলের নাম থাকতে পারে যে ঋণ মঞ্জুর, তারপরে থাকতে পারে যে কোন লেভেলে বা কোথায় আমি ঋণ মঞ্জুর করতেছি, প্রতিষ্ঠানের নামও থাকতে পারে। প্রথমে প্রতিষ্ঠানের নাম, যদি জনতা ব্যাংক হয় জেবিএল, জনতা ব্যাংক লিমিটেড, তো জেবিএল লোন সেকশন, তারপরে আপনি স্ল্যাশ দিয়ে লিখতে পারেন যে কত সাল, এত সালের, কারণ প্রতিটা বছরই ফাইল খোলা হয়, ক্লোজিং হওয়ার পরে প্রতিটা বছর নতুন ফাইল খোলা হয়। এটা হলো পূর্বের ফাইল ইয়া করে আবার নতুন ফাইল। তো 2020 সালে মনে করেন যে ফাইলটা খোলা হলো, তো চিঠি নাম্বার হতে পারে 1 2 3 4 5 6, এরকম যে কোন নাম্বার হতে পারে, সেটা আপনার পরীক্ষা হলে যা ইচ্ছা দিয়ে আসবেন, ওটা সমস্যা নেই, ওটা নিয়ে হবে না। জাস্ট একটা ফরম্যাট ফলো করা, যে আমি রেফারেন্স নাম্বার, স্মারক নাম্বার, একটা ফরম্যাট ফলো করলাম, তারপর তারিখ দিয়ে দিবেন, যে তারিখে লিখতেছেন ওই তারিখটা দিয়ে দিলেন। আর প্রতিষ্ঠানের প্যাডের কথা তো বললামই, যে সবার উপরে প্রতিষ্ঠানের প্যাড লিখে, তারপর যার কাছে লিখতেছেন তার ঠিকানা, ওটা ওটা একটা প্রতিষ্ঠান, নিশ্চয় একটা প্রতিষ্ঠান, তো প্রতিষ্ঠানের ঠিকানা মানে যার বরাবর লিখতেছেন ও ওনাকে প্লাস ওনার প্রতিষ্ঠানের ঠিকানা দিতে পারে। তারপর সাবজেক্ট থাকবে, যে কি উদ্দেশ্যে লিখতেছেন, ওই সাবজেক্ট দেখে দিতে উনি যার কাছে চিঠি লিখতেছেন সে যেন বুঝে যায় যে আসলে কি নিয়ে লিখতেছেন। তো এই ধরনের ব্যবসায়িক পত্র রয়েছে। সাবজেক্টের পর আপনি ফর্মালি শুরু করে দিলেন কি লিখতেছেন। পার্সোনাল লেটার তো আমি বললাম। সর্বশেষ বিজনেস লেটারে যেটা করতে হয় সেটা হলো সম্বোধন করা, যে কি নামে ফর্মালি সম্বোধন করে দিবেন। আচ্ছা, বিজনেস লেটার নিয়ে অনেক কথা হলো, এবার চেষ্টা করি যে অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলার। আসলে লেটার পার্ট থেকে আসলে হয়তো একটা লেটার আসতে পারে, অ্যাপ্লিকেশন যে কোনো একটাও আসতে পারে, আবার দুইটাও আসতে পারে। ওটা আসলে পরীক্ষা যারা নিবে তাদের উপর নির্ভর করে। তো বিগত প্রশ্নগুলো পড়লে, যে কোনো বই থেকে পড়লেই হয়ে যায়। তো আমাদের রিটেন গাইডলাইন্স বইটিতে চেষ্টা করেছি আমি, যেটা সাপোজ ধরেন রাস্তায় বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযোগ করে একটি পত্রিকায় সম্পাদকের বরাবর পত্র লিখি। এটা হয়তো ইংরেজিতে আসছে কিন্তু বাংলায় আসে নাই। ইংরেজিতে দিয়েছি, বাংলা পাঠেও ঠিক ইংরেজি থেকে বাংলা করে দিয়েছি। এতে সুবিধা কি, এখন আপনার ট্রান্সলেশন প্র্যাকটিস হচ্ছে,
এখানেও ট্রান্সলেশন প্র্যাকটিস হচ্ছে। যেহেতু আমরা আসলে বাঙালি, ইংলিশকে একটু ভয় পাই। হ্যাঁ, যারা ইংলিশে পড়াশোনা করছে ওদের কথা ভিন্ন, ইংরেজিটিকে ভয় পাই। অনেকে বলে থাকে যে আমি তো বাংলায় পারি, বাংলায় অ্যাপ্লিকেশন লিখতে পারি, কিন্তু ইংরেজিতে পারি না। তো তাদের জন্য বলবো যে প্রথমে আপনি বাংলায় পড়ে নিন, তারপর ইংরেজিটা পড়েন। তাতে সুবিধা কি যে বাংলায় যে পড়ে আসছেন ওই কথাগুলো আপনার মাথার মধ্যে কাজ করবে। ইংরেজিতে পড়তে গিয়ে আপনার মাথার মধ্যে কাজ করবে। যেমন আপনি যদি প্রশ্নটাই মনে করেন যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার, কি জন্য আপনি করতেছেন? যে টু ড্র অ্যাটেনশন, মানে দৃষ্টি আকর্ষণের জন্য, যেটা আপনি বাংলায় পড়ে আসছেন, যে দৃষ্টি আকর্ষণের জন্য ওখানে একটা পড়ে আসছেন, অফ দ্য অথরিটিস, কর্তৃপক্ষের, ফর দ্য রিমিডি অফ ইনক্রিজিং কমোডিটি প্রাইস, যেটা বর্তমানে আসলে হট টপিক, যে কমোডিটি প্রাইসটা বৃদ্ধি পাচ্ছে, ওটা নিয়ে হয়তো এই ধরনের আসতেই পারে। তো আপনি বাংলায় পড়ে থাকলে ইংরেজিতে এসে প্রতিটা ওয়ার্ড আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, এই ওয়ার্ডটার বাংলা তো আমি পড়ে আসছি। তার জন্যই মূলত বইটি করা। আমিও আসলে রিটেনে দুর্বল, তো রিটেনে দুর্বল ব্যক্তি যখন রিটেন বই লিখে, তো এটা দুর্বলদের জন্য সহায়ক হবে, এটা প্রত্যাশাই করতে পারেন। কারণ বইটিতে এমন কোনো বোমবাস্টিক ওয়ার্ড ব্যবহার করা হয় নাই যেটা আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, এখন চলে আসি শর্ট নোট। লেটার অ্যাপ্লিকেশন নিয়ে অনেক কথা বললাম। শর্ট নোট হয় কি যে অনেক সময় ফোকাস রাইটিং এর পরিবর্তেও চলে আসে, কিংবা লেটার অ্যাপ্লিকেশনের পরিবর্তেও শর্ট নোট চলে আসতে পারে। যে চারটা শর্ট নোট দিয়ে দিল, চারটা শর্ট নোট দিয়ে আপনাকে বলল যে এগুলোর, আচ্ছা, একজন বলতেছেন যে একটু জুম করেন ভাই। আসলে জুম করলে আমার ইয়াগুলো করতে একটু সমস্যা পাই, স্ক্রল করতে সমস্যা হয়, তাই আসলে এই যে এখন করে দিলাম। আচ্ছা, জুম করে দিলাম, আশা করি সবার দেখতে সুবিধা হবে। এমডি শামীম মিয়া ভাই বলছেন। আচ্ছা, আশা করি এবার বুঝতে পারতেছেন যে কি দেখা যাচ্ছে। তো আমি আর্থিক অন্তর্ভুক্তি কথাটা আমি যখন এখানে বাংলায় পড়লাম, যে আর্থিক অন্তর্ভুক্তি বা অন্তর্ভুক্ত অর্থায়ন, এটা যখন আমি বাংলায় পড়লাম, তখন আমি ইংরেজি পার্টে যখন যাব, তখন আমার মনে হবে যে হ্যাঁ, এটার বাংলা তো আমি এটা পড়ে আসছি। জাস্ট যারা ইংলিশটা পড়তে গিয়ে সমস্যা ফিল করেন, তাদের জন্যই আসলে এই চিন্তা ভাবনাটা আমার করা। সেটা তৈরি করতে আমার অনেক দিন লেগেছে। ইনশাল্লাহ সামনে এত সময় লাগবে না। তারপরে আসি যে বুঝতে পারো আর্থিক অন্তর্ভুক্তি, অনলাইন ব্যাংকিং, এটা তো বাংলা ইংরেজি একই। সাইবার অপরাধ এখানে পড়ে গেলে ওখানে গিয়ে আপনি সাইবার মানে ক্রাইম করে ফেলবেন। তারপরে এসএমএস ব্যাংকিং, উন্নয়নে হাতিয়ার হিসেবে ব্যাংকিং, এইভাবে জাস্ট অনেকগুলো দেওয়া আছে। আর এদিকে আছে প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, তৃতীয়, এগুলো জাস্ট ক্লিয়ারেন্স দেওয়ার জন্য যে এগুলো কি, এগুলোকে কি বোঝায়। অনেক ক্ষেত্রে বিসিএস এ এই জিনিসটা খুবই গুরুত্ব দেয়, এটা খুবই গুরুত্ব বহন করে, অনেক সময় চলে আসে কিন্তু আমরা দিয়ে আসতে পারি না। এগুলো 50টা শর্ট নোট এখানে গেল। আপনি ইচ্ছা করলে বাংলাগুলো পড়ে তারপরে আপনি ইংরেজিগুলো পড়তে পারেন।
তাহলে আপনার জন্য সুবিধা। এই যে ইংলিশগুলো ঠিক সেম জিনিসগুলোকেই ইংরেজিতে দেওয়া হয়েছে। এতে সুবিধা হলো এই যে ফিনান্সিয়াল ইনক্লুশন বা ইনক্লুসিভ ফিনান্সিং। অনেক ক্ষেত্রে নামের জন্য পরীক্ষা হলে দিয়ে আসতে পারেন অনেকে যে আমি তো ফিনান্সিয়াল ইনক্লুশনটা পড়েছি, ইনক্লুসিভ ফিনান্সিং তো আমি পড়ি নাই। এই জন্য সমস্যায় পড়ে। একজন বলেছেন যে সঞ্জিত ঘোষ যে ভাই 2টা ফর্মাল অ্যাপ্লিকেশন একটু ডেমো দেখাতে পারেন। আচ্ছা, আমি চেষ্টা করব ডেমো দেখানোর জন্য। ডেমো দেখানোর জন্য চেষ্টা করবো। স্বপ্ন বিলাস বলেছেন যে ভাই এই বইয়ের কিন্তু প্রিভিয়াস সব মানে ইয়ার কোশ্চেন আছে। না, সব ইয়ার নেই, তবে হ্যাঁ যতটুকু চেষ্টা করেছি যে ফরম্যাট যাতে একজন মানুষ বুঝে যায় তার জন্য আসলে করা। তো আমরা অ্যাপ্লিকেশন কিছু ফর্মাল অ্যাপ্লিকেশনে চলে যাই, যেহেতু এক ভাই প্রশ্ন করেছেন যে অ্যাপ্লিকেশনের ফর্মেট উনি দেখতে চান। আচ্ছা, প্রথম থেকেই চলে যাই। প্রথমে চলে যায় একদম অ্যাপ্লিকেশনের দু একটা ডেমো কপি উনি দেখতে চেয়েছেন। আচ্ছা, এই যে সোনালী ব্যাংকের এসেছিল আপনার এলাকায় সোনালী ব্যাংকের একটি শাখা স্থাপনের জন্য ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি পত্র লিখুন। এখন সোনালী ব্যাংকে আসছে যে সোনালী ব্যাংকের শাখা স্থাপনের জন্য। এখন আপনার জনতা ব্যাংকে আসতে পারে জনতা ব্যাংকের শাখা স্থাপনের জন্য, কিংবা আসতে পারে যে আপনার এলাকায় একটি সাহিত্য ব্যাংকের শাখা স্থাপনের জন্য ব্যবস্থাপনা পরিচালকের নিকট পত্র লিখুন। এখন আপনি এই ফরম্যাটে যদি করে যান, আপনি ইচ্ছা করলেই লিখতে পারবেন। এই ফরম্যাটে পড়ে গেলে লিখতে পারবেন। যেমন প্রথমে আপনি তারিখ দিয়ে দিবেন, তারিখের পরে গ্যাপ রাখতে হয় না, আবার একটু সামান্য একটু গ্যাপ রাখলেন। ব্যবস্থাপনা পরিচালকের বরাবর আপনি লিখলেন সোনালী ব্যাংকের, যেহেতু ওখানে উল্লেখ করে দিয়েছে যে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লেখার জন্য। অনেক ক্ষেত্রে উল্লেখ করে দেন যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখতে বলে, তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশ ব্যাংকের বরাবর লিখতে পারেন। কারণ শাখা স্থাপনের বিষয়টা যেহেতু বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের মধ্যে পড়ে, তাই যদি যথাযথ কর্তৃপক্ষ বলে সেক্ষেত্রে আমরা বাংলাদেশ ব্যাংকের বরাবর লিখবো। যেই ব্যাংকেরই সরকারি যে ব্যাংকেরই শাখা স্থাপন করা হোক না কেন, সেটা আমরা বাংলাদেশ ব্যাংকের বরাবর লিখবো, যদি প্রশ্নে উল্লেখ করা না থাকে। তো প্রশ্নে উল্লেখ করা যদি থাকে যে ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখুন, তো সেক্ষেত্রে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে আপনি লিখলেন। তারপর বিষয় দিয়ে দিলেন যে সোনালী ব্যাংকের একটি শাখা স্থাপনের জন্য আবেদন মহোদয়। তারপরে ব্যাখ্যা দিলেন কি কারণে আপনার শাখাটা লাগবে, ওইটা আপনি ব্যাখ্যা দিয়ে দিলেন। আপনার এলাকা সম্পর্কে বলে যে এখানে গুরুত্বপূর্ণ এই আছে সে আছে এগুলো বলে আপনি দিয়ে দিলেন। অতএব আপনি আশাবাদী যে এই এলাকায় কি করবে। তারপরে আপনার বিনীত নিবেদন দিয়ে ওখানে একটা স্বাক্ষর দিয়ে দিলেন। তারপরে ওই যে ব্যক্তির নামে আপনার নাম কিংবা কোনো একটা নাম দিয়ে এলাকাবাসীর পক্ষে আপনি চাচ্ছেন। যাক, এরকম একটা গেল। এই যে অ্যাপ্লিকেশনটা আমি বললাম, এখন আপনি বাংলায় পড়ে ফেলছেন অ্যাপ্লিকেশনটা, এই সেম অ্যাপ্লিকেশনটা দিয়ে যদি আপনি ইংরেজিতে পড়েন, তাহলে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ ওই ইংরেজিটাকেও আপনাকে বাংলার মতো মনে হবে, যে আমি তো বাংলা পড়ছি। কেন বাংলা পড়ছেন মনে হবে? কারণ আপনি প্রথমেই
বাংলাটা পড়ে গেছেন এবং সম্পূর্ণটা আপনি জানেন, সামারিটা আপনি জানেন, যখন আপনি একটা বাংলা পত্রিকা পড়েন, বাংলা পত্রিকা পড়ে যখন আপনি ওই সেম খবরটা, একই খবর যখন আপনি ইংরেজিতে পড়েন, পড়ে দেখেন যে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, এটা তো আমার কাছে একদম ইজি মনে হচ্ছে। কারণ আপনি সামারিটা জানেন, বাবার্থটা আপনি জানেন। তো অনুবাদের ক্ষেত্রে ঠিক এরকমই, যে হুবহু হতে হবে এরকম কোনো কথা না, মানে জাস্ট ওই ধরনের খবরটা হইলেই চললো, কিন্তু কোনো ক্ষেত্রে যাতে কোনো চেঞ্জ না হয়ে যায়, কোনো ওয়ার্ডের অর্থ যাতে চেঞ্জ না হয়ে যায়, একদম উল্টে যেন না যায়। আচ্ছা, এটাও ঠিক ও ধরনেরই একটা মানে অ্যাপ্লিকেশন। এই যে আমি বললাম যে এখানে রাখি এবং কর্মচারী হিসেবে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট লিখতে বলছে। আসলে এটা ইংরেজিতে আসছে কোথাও, আমি সেটা বাংলা করে দিয়েছি। এখানে সরাসরি বলে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সরাসরি গভর্নরকে লিখবো। আর যদি যদি উল্লেখ করে দেয় যে কোনো ব্যবস্থাপনা পরিচালকের বা মহাব্যবস্থাপকের কাছে লেখার জন্য, সেক্ষেত্রে আমরা ওটাও লিখতে পারি। তো এই জায়গাটাই আসলে গুরুত্বপূর্ণ, যে কার কাছে লিখবো, কি বিষয়ে লিখবো, কি ধরনের কথাবার্তা লিখবো, হ্যাঁ, সম্বোধনটা কি ধরনের হবে। আসলে মহোদয় বলাই মানে সবচেয়ে ভালো, তাহলে জনাব বললে অনেকে মাইন্ড করতে পারে। তারপরে অতএব অংশে, তারপরে বিনীত নিবেদক, মানে আপনার নিজের অংশে চলে গেলেন, ওখানে চলে গেলেন। তারপর এই একই কথা, লাইব্রেরি স্থাপনের জন্য কার বরাবর লিখবে, হ্যাঁ, এখানে উল্লেখ করে দিছে, এটা তো কর্তৃপক্ষ বলে দিতে পারতো। আচ্ছা, বাংলা অ্যাপ্লিকেশন যখন দেখিয়েছি, ইংরেজি অ্যাপ্লিকেশন দেখানোর কোনো মানে হয় না। তো অ্যাপ্লিকেশন পার্টটা আমি শেষ করতে চাচ্ছি। আপনাদের কমেন্টস, অনেক অনেক কমেন্টস দেখতে পাচ্ছি। একজন বলতেছেন বইটা কিন্তু ভালোই লাগছে, আমি নিয়েছি, ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এম বন্ড বলেছেন ভাই ক্যাশ এক্সামের জন্য কিছু টপিক সিলেক্ট করে দেন, যদিও কমন আসবে না, হয়তো তাও যেন লেখা যায়। হ্যাঁ, টপিক আসলে সিলেক্ট করে দেওয়ার কিছু নাই, তবে ওইটা টপিক বলতে যে লেটার দেখবেন, অ্যাপ্লিকেশন দেখবেন, ফোকাস রাইটিং দেখবেন। এখন ফোকাস রাইটিং যে কি নিয়ে আসবে সেটা আসলে অনেকে বলে করোনা, আসলে করোনা বর্তমানে চলতেছে কেন, করোনা ছাড়া অনেক আলোচনায় তো আছে, সবকিছু করোনা নিয়ে হবে কেন, তবে করোনা নিয়ে অবশ্যই পড়তে হবে, অবশ্যই জানতে হবে, বর্তমান অবস্থা জানতে হবে। আচ্ছা, আমরা ছিলাম আসলে শর্ট নোট অংশে, আমরা শর্ট নোট অংশে এবার চলে যাই। শর্ট নোট অংশে আমরা আবারও চলে যাব, যদিও শর্ট নোট আসবে কিনা ওইটার গ্যারান্টি নাই, তবে অনেক ক্ষেত্রে শর্ট নোট পড়া থাকলে, অনেক ক্ষেত্রে অনেকে ফোকাস রাইটিংও লিখে দিয়ে আসতে পারে, শর্ট নোটকে বড় করে ফোকাস রাইটিং লিখবে, মানে জিনিসটা জানা আছে, জানা থাকলে পরীক্ষার হলে গিয়ে অনেকে আসলে অনেক কিছু লিখতে পারে, যে আমাকে এই জিনিসটা কি একটু বল, যে এই জিনিসটা কি, তারপর দেখা গেছে সে নিজে থেকেই লিখতে পারে। তো এর জন্য যে শর্ট নোট আসবে না, শর্ট নোট কেন পড়বো, আসলে শর্ট নোটটা পড়বেন আপনি জানার জন্য। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা প্যারাগ্রাফ আকারে আসতে পারে, কিংবা ফোকাস রাইটিংয়ে আসতে পারে, বা অন্য কোনো টপিকে চলে আসতে পারে, যেটা বিষয়টা আপনি জানেন, তার কারণে আপনি লিখে আসতে পারবেন। আচ্ছা, এই যে শর্ট নোটগুলোটা আবার চলে আসছে আমাদের
শর্ট নোটগুলো আমাদের চলে আসছে। দেখবেন যে আপনার সরাসরি শর্ট নোট পড়ার কোনো দরকার নেই, আপনি ট্রান্সলেশন প্র্যাকটিস করেন, বইটা থেকে ট্রান্সলেশন প্র্যাকটিস করেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার ফোকাস শর্ট নোট চলে শেষ হয়ে গিয়েছে। কিছু ভোকাবুলারি দেওয়া আছে, ভোকাবুলারি গুলো এখন আসলে বসে বসে ভোকাবুলারি পড়ার সময় নেই। হ্যাঁ, ভোকাবুলারি এই যে এখন এটাই খুঁজতেছিলাম, এখানে আপনি দেখেন আর্থিক অন্তর্ভুক্তি বা অন্তর্ভুক্ত অর্থায়ন, এটাকেই বাংলায় দেওয়া মানে ইংরেজি দেওয়া আছে ফিনান্সিয়াল ইনক্লুশন ইনক্লুসিভ। তাহলে বইটার মধ্যে প্রথমে আপনি পড়বেন ট্রান্সলেশন, আবারও বলছি প্রথমে পড়বেন ট্রান্সলেশন। কোন ট্রান্সলেশন? প্রথমে পড়বেন ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, তাহলে আপনার ফোকাস রাইটিং বাংলা, ফোকাস রাইটিং ইংলিশ প্লাস ইংলিশ টু বাংলা ফোকাস রাইটিং হয়ে গেল। তারপর পড়তে হবে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, তাহলে আপনার এখানে শেষ হয়ে গেল বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন প্লাস আপনার শর্ট নোট। এখন শর্ট নোট গুরুত্বপূর্ণ না, তারপরেও আপনাকে পড়তে হবে, কারণ এই বিষয়গুলো আপনার জানতে হবে, জানলে আপনি এটাকে বড় করেও লিখে আসতে পারবেন। বড় করে অন্য কোনো টপিকে চলে আসলে ওটা আপনি লিখে দিয়ে আসতে পারবেন। আচ্ছা, আমরা এখন জানার চেষ্টা করব আমাদের আর কি টপিক আছে। আচ্ছা, এই টপিকগুলোতে আমরা চলে যাই। টপিকগুলোতে আমরা চলে যাব। আচ্ছা, এখানে আছে আমরা ফোকাস রাইটিং নিয়ে আলোচনা করে ফেললাম। বাংলা ফোকাস রাইটিং, ইংরেজি ফোকাস রাইটিং। ফোকাস রাইটিংকে ভয় করার কিছু নাই, আপনার কমন না পড়লেও আপনাকে লিখে আসতে হবে, কারণ আপনার ফুল অ্যান্সার করতে হবে, 200 মার্কই অ্যান্সার করতে হবে, যেভাবে পারেন 200 মার্কই অ্যান্সার করতে হবে, টাস্ক করতে হবে, পেলে দিয়ে আসবেন না, যে কোনোভাবে আপনাকে টাস্ক করতেই হবে। তারপর আমরা বললাম যে ইনফরমেশন আছে কিছু গুরুত্বপূর্ণ, যেটা বাংলায় দেওয়া আছে সেটা ইংলিশে দেওয়া আছে, যে কোনো পার্টে পড়ে আবার ওই ইংলিশেও পড়েন, 2 পার্টেই পড়েন, বারবার পড়েন, যাতে মনে থাকে। মনে থাকে না, আমারও মনে থাকতো না, আপনারও মনে থাকবে না। যাদের একবার বলে মনে থাকে তারা অসাধারণ, তাদের কথা আমি যাচ্ছি না, তারা এই লাইভ শুনেও কোনো উপকার পাবে না, কারণ তারা তো আমার চেয়েও অসাধারণ, সেটা আমি ওদিকে যাচ্ছি না, তাই বলবো বারবার পড়তে হবে। তারপর লেটারের ক্ষেত্রে বললাম, লেটারের ক্ষেত্রে ফরম্যাটগুলো সুন্দর হবে, সবগুলো ফরম্যাট একইভাবে দেখে যাবেন, যাতে পরীক্ষার হলে গিয়ে যেই লেটারে আসুক আপনি লিখে দিয়ে আসবেন, যে অ্যাপ্লিকেশনে আসুক আপনি লিখতে পারবেন। তারপর শর্ট নোটের কথাও বললাম। এখন আসি রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং সব জায়গায় আসে না, তো রিপোর্ট রাইটিং বললে অনেকে মনে করে যে বিশাল বড় একটা রিপোর্ট লিখে দিয়ে আসতে হবে, একটা টপিকের ওপর রিপোর্ট লিখে দিয়ে আসতে হবে, আসলে এটা না। ব্যাংকের পরীক্ষাগুলোতে যেসব রিপোর্ট রাইটিং আসে সেগুলো সাধারণতই এই যেগুলো আমার বইয়ে উপস্থাপন করা আছে এই ধরনের সাধারণত এই টাইপেরই আসে। স্ক্রিনটা ছোট করে নিই, স্ক্রল করতে সুবিধা হবে।
রাইটিং, এই যে রিপোর্ট রাইটিং এ চলে আসলাম। এখন রিপোর্ট রাইটিংটা হতে পারে সাধারণ বা প্রাতিষ্ঠানিক, যেটাকে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বলে। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনগুলো এরকম হয় যে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা হিসেবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে এজেন্ট ব্যাংকিং বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করুন। এখন আপনি প্রতিবেদনটা কি করবেন, ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাবমিট করবেন। যেমন এই আরেকটা পরীক্ষা আসছে যোগাযোগ মন্ত্রণালয় বরাবরে, এখানে বানান একটা ভুল আছে, এটা হবে সড়ক দুর্ঘটনায় কারণ সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত করুন। সড়ক দুর্ঘটনা হবে। আচ্ছা, একটি প্রতিষ্ঠানের গ্রন্থাগার সংস্কার বিষয়ে প্রতিবেদন প্রস্তুত করুন। এখন এই প্রতিবেদনগুলো আসলে কারো নির্দেশক্রমে আপনি তৈরি করতেছেন এবং সেগুলো ওই কর্তৃপক্ষের বরাবরই প্রেরণ করতে হবে। ওই কর্তৃপক্ষের বরাবরই আপনাকে প্রেরণ করতে হবে। তারপর সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন দুই ধরনের হতে পারে। সংবাদ প্রতিবেদনটা আপনার দুই ধরনের হতে পারে। একটা হতে পারে যে আপনি একটা দিতে হবে যে সংবাদপত্রের নিজস্ব প্রতিবেদক হিসেবে প্রতিবেদন, আর আরেকটা হলো সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। এটা আসলে ওই লেটার টু দ্য এডিটরের মতোই। লেটার টু দ্য এডিটরটা হলো আসলে সম্পাদকের বরাবর সাধারণ মানুষ, যে কোনো মানুষ লিখলো। আর সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন, এটা আসলে সাংবাদিক লিখে যে এই প্রতিবেদনটা আমি তৈরি করেছি, এটা প্রকাশের জন্য অনুরোধ করা হলো। আর আরেকটা হলো সরাসরি সে লিখতেছে, পত্রিকায় লিখতেছে, সে নিজস্ব প্রতিবেদক বা স্টাফ রিপোর্টার, যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে